পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় ইউনুস বৈঠক। এলডিসির উত্তরণ মসৃণ করতে ডব্লিউটিওর প্রতি আহ্বান। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ভিন্নমত। সংসদের মাধ্যমেই সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থাকে পাশ কাটিয়ে সংশোধন ভয়ঙ্কর নজির তৈরি করবে বলে সতর্কবার্তা। ভয় জাগাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে একদিনের রেকর্ড মৃত্যু 12। মশার কামড় থেকে বাঁচতে হরহামেশাই কয়েল জ্বালাচ্ছেন সাধারণ মানুষ। শ্বাসকষ্ট সহ বাড়ছে নানা রোগের শঙ্কা। টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু। কর্মরত থাকায় পাবেন শহীদের মর্যাদা। পরিবারের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং হাত বদলেই বাড়ে এলপিজির দাম। মূল্য নির্ধারিত থাকলেও অন্তত 150 টাকা বেশি দরে কিনছেন ভোক্তা। দায় এড়াতে পারেন না বিইআরসি, বলছে ক্যাব। ভোক্তায় অভিযোগের পরামর্শ। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন বৈঠকে যুদ্ধ বন্ধ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের বিভিন্ন সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনুস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় কনসুলেট প্রধানের পদত্যাগ চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে এনসিপির বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল ৫টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে।
সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত নিজে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? ভারতের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৩০টি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেয়া হবে না। কলকাতার দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায়। পত্রিকাটি জানায়, সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামায়াত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন, জামায়াতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনের শরিক। জামায়াতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, যা ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না। এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে পানির চাপে টালমাটাল পদ্মা। চাঁপাইনবাবগঞ্জে একের পর এক ভাঙছে তিল। নদী গর্ভে বিলীন বসতভিটা, ফসলি জমি। দিশেহারা স্থানীয়রা। জরুরি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল এক। ২ নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত্য কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন, সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে। এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে। এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে। সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভাবেই কমছে না এডিসের প্রকোপ। চলতি মাসের একদিনেই ডেঙ্গুতে মারা গেছেন রেকর্ড ১২ জন। এডিস থেকে বাঁচতে নিম্ন মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যান্সার সহ নানাবিধ রোগের শঙ্কা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারের বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। কাশি উঠে
মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে 24 ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে 72 ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ, কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে, স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো, কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ করে কয়েল জ্বালাইলে ওরা ধোঁয়াটা লাগে তো কাশি হবেই। মশারি টানানোর দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোঁয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি, ফুসকুড়ির মতো দেখা যায়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমকে শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মৃত্যু অবস্থায় তাকে দোয়া করে গেছে, আমার ফুলাবান্ডি আল্লাহ দেখবো, তুমি আমার ফুলাবান্ডি তোমার কাছে দিয়ে গেলাম, তার কথা যেন আমি রাখতে পারি, আর আমি যেন তার কথা মতো তার ফুলাবান্ডিতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। জীবনের মায়া ভুলে সেদিন আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার ফাইটার শামীম। স্ত্রী সন্তানের মায়া ছাপিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দিলেন দায়িত্ববোধ। বেঁচে থাকলে হয়তো সবাই ভুলে যেত শামীমের বীরত্ব গাথা, কিন্তু সবাইকে ছেড়ে চলে গিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে রইলেন তিনি। গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটে বিকট বিস্ফোরণ। এ সময় ফায়ার সার্ভিসের 3 সদস্য ছাড়াও দগ্ধ হন স্থানীয়রা। আগুনে পুড়ে যায় শামীমের শরীরের শতভাগ। ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় 24 ঘন্টা ছটফট করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। মঙ্গলবার রাতে শামীমের মরদেহ নেওয়া হয় ফায়ার সার্ভিসের সদর দফতরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের জন্য দোয়া প্রার্থনার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেন। কারোর সাথে আচার ব্যবহারে কোনো খারাপ করে দেয় আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াত হয়ে মাপ চাচ্ছি। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় শামীম শহীদের মর্যাদা পাবে উল্লেখ করে উপদেষ্টা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ফায়ার ফাইটাররা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলি করে থাকে, এগুলি আপনারা ফলো করে প্রচারও করবেন, আর এর জন্য আপনারা দোয়া করবেন। তার পরিবারটা দেখাশোনা এখন করা আমাদের সবার দায়িত্ব। এই পরিবারকে দেখাশোনা আমরা ভালোভাবে যেন করতে পারি। গত সোমবারের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের আরও 2 সদস্য সহ হাসপাতালে ভর্তি আছেন 3 জন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। এশিয়া কাপে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ ভারতের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর 2 দিন ম্যাচ থাকায় অসন্তোষ।
It is not a fair thing for any team to have to play back-to-back T20s. দাম নির্ধারিত থাকলেও বিক্রেতার হাত ঘুরে বেড়ে যাচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজিতে বাড়তি গুনতে হয় অন্তত 150 টাকা, যা চাপে ফেলছে ভোক্তাকে। ক্রেতা ঠকানোর এই দায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে নিতে হবে বলে দাবি ক্যাবের। যদিও বিইআরসি বলছে দাম নিয়ন্ত্রণে কঠোর হলে রয়েছে সিলিন্ডার উধাও হওয়ার শঙ্কা। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। সাইফুল ইসলামের রিপোর্ট। রান্না চুলায় বসিয়ে এক মুহূর্তের জন্য সরতে চান না কেরানীগঞ্জের বাসিন্দা শাহিদা আক্তার। কেননা 1270 টাকা মূল্যের 12 কেজি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়েছে 1450 টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকম ওনারা রেট নিচ্ছে, সরকারের কথা থেকে মানতেই চাচ্ছে না। এদিকে 12 কেজির সিলিন্ডার কিনতে রাজধানীর বাংলা মোটরের রুটি ব্যবসায়ী তোতামিয়াকে গুনতে হয়েছে 1400 টাকা। মোট 1400 টাকা খরচ আমার। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কেন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাকে? ডিলারদের উত্তর, সিলিন্ডার পৌঁছে দিতে দূরত্ব ভেদে বাড়তি টাকা নেন তারা। সরকার রেটটা দিচ্ছে হচ্ছে আপনি আমার দোকান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমি যখন দিয়ে আসব তখন একটা রেট হবে। নির্ধারিত দামের সঙ্গে আধা কিলোমিটার দূরত্বে পরিবহন খরচ বাবদ বাড়তি 50 টাকা নেওয়ার পক্ষে যুক্তি দিলেও এর বেশি অর্থ আদায়কে প্রতারণা হিসেবে দেখছেন খুচরা বিক্রেতাদের অনেকেই। সবাই জানে যে এটা গভর্নমেন্টের রেট, তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও পারবো না বেশি নিতে। প্রতিটা সিলিন্ডারে 100 টাকা 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। মনে হয় না যে ডিলার পর্যায়ে মনিটরিং হচ্ছে। গ্রাহক ঠকিয়ে গ্যাস বিক্রির এই বিপণন কাঠামো দায় এখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি-কে নিতে হবে বলে যুক্তি ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তা অধিদপ্তর মনে করে যে এটা বিআরসি দেখবে, আর বিআরসি লোকবল নেই এই অজুহাতে তারা এগুলোর কোনো খোঁজ খবর রাখে না। যে ব্যবসা করছে তার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাকে সঠিক পথে চালাবেন, কিন্তু তারা সেটা চালাচ্ছে না। বিইআরসির চেয়ারম্যান বলছেন, দাম নিয়ন্ত্রণে কঠোর হলে বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। চাহিদা এবং সরবরাহ কিছু করেন না। এটা মোবাইল কোড তো ক্যাবিনেট ডিভিশন পরিচালনা করায়। সারা দেশে মোবাইল কোডের সংখ্যাকে খুঁজলেন কি হয়েছে, কমে গেছে। তো যদি এনফোর্সমেন্ট না থাকে ভোক্তা অধিকার এবং মোবাইল কোডে, ভেরি ডিফিকাল্ট টু এনশিওর। এবং একই সঙ্গে আপনি চাহিদা অনুযায়ী যদি সরবরাহ দিতে না পারেন, তারপরে মার্কেট থেকে নাই হয়ে যাবে। দাম বৃদ্ধির এই দুষ্ট চক্র থেকে মুক্তি পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের। ভোক্তা আইনে যদি কেউ অভিযোগ করে, আমরা হিয়ারিং করে সেখানে আপনার এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী বিধান রয়েছে। ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি টাকা ক্যাশ মেমোতে না লেখারও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন গ্রাহকরা, যাতে মাস শেষে হিসেবের খাতা হচ্ছে ভারী। এমন হরিলুটের বাজারে নিশ্চুপ ভূমিকায় সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো। এ অবস্থার উন্নতি কবে হবে, সেই উত্তর যেন শূন্যের কোঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ড্রেনের ভেতর দিয়ে নেওয়া হয়েছে নাটোর পৌরসভার পানি সরবরাহের পাইপলাইন। এ কারণে অনেক এলাকায় অনিরাপদ হয়ে উঠেছে এই পানি। চলতি মাসের প্রথম সপ্তাহে 637 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য বিভাগ বলেছে, অনিরাপদ পানি পান করায় ঘটেছে এমন ঘটনা। তবে পৌরসভার দাবি তাদের পানি নিরাপদ। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোর শহরের প্রধান সড়ক সম্প্রসারণকালে পানি সরবরাহ লাইন সরিয়ে নিতে 2022 সালে পৌরসভাকে 2 কোটি 7 লাখ টাকা প্রদান করে সড়ক ও জনপথ বিভাগ। ওই বছরই পৌরসভা পানির নতুন লাইন স্থাপন করে। তবে এখনও অনেক এলাকায় পুরনো লাইনে পানি সরবরাহ করছে পৌরসভা। পাইপগুলো অনেক স্থানে ড্রেনের ভেতর দিয়ে স্থাপন করায় পৌরসভার অনেক এলাকার পানি অনিরাপদ হয়ে পড়ে। চলতি মাসের প্রথম সপ্তাহে 2 নম্বর ওয়ার্ডের 637 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরে স্বাস্থ্য বিভাগ ওই এলাকার সরবরাহকৃত পানি দূষিত বলে জানায়। আমাদের যে আইডিসির রিপোর্টটি আমরা হাতে পেয়েছি, সেখানে যে রিপোর্ট এসেছে সেটা হচ্ছে এই রোগটি পানিবাহিত হওয়ার সম্ভাবনা, ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ছিল। সামনের দিনগুলিতে আপনারা আরো সতর্ক থাকবেন। ভয়ে বর্তমানে বেশিরভাগ বাসিন্দা সরবরাহকৃত পানি পান করছেন না। অনেকেই ট্যাপের পানি খাচ্ছে না ভয়ে, যে হয়তো ট্যাপের পানি খাওয়ার জন্য সমস্যা হয়েছে। টিউবওয়েলের পানি খাই, এই পানিতে খালি গোসল করি থালা বাসন মাঝে। সড়ক বিভাগ বলছে, পানির লাইনের সমস্যা হলে রাস্তার মাঝে খুঁড়ে মেরামত করা হয়। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। কিছু কিছু সংযোগ এখনো রাস্তার সেন্টার দিয়ে আছে, তো আমরা চাই যে রাস্তার সেন্টার দিয়ে যেসব লাইন আছে এটা দ্রুত অপসারণের জন্য। তবে অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। সরবরাহকৃত পানি নিরাপদ বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। 3টি পরীক্ষারই ফলাফল সম্পূর্ণ সন্তোষজনক
বনক পাওয়া গেছে, সেখানে কোনো পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। নাটোর পৌরসভার সরবরাহ করা পানির প্রায় 4200 গ্রাহক রয়েছেন। সময় সংবাদ, নাটোর। রাজশাহীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ মৃতপ্রায়। একসময় কুমারপাড়ায় তৈরি হতো দৃষ্টিনন্দন মাটির বিভিন্ন পণ্য, যা থেকে জীবিকা নির্বাহ করত শত শত পরিবার। কিন্তু আধুনিকতার ছোঁয়া আর নানা সংকটে সেই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তা চান কারিগররা। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। রাজশাহীর এই কুমারপাড়ায় একসময় দিন রাত চলত হাঁড়ি পাতিল তৈরির কাজ। এখন সেই শব্দ অনেকটা থেমে গেছে। চাহিদা কমে যাওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন পূর্বপুরুষের এই পেশা। ফলে দিন দিন ফিকে হয়ে যাচ্ছে কুমারপাড়ার কোলাহল। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ছিল মৃৎশিল্পের প্রাণকেন্দ্র। এখানকার কারিগরদের হাতে গড়া মাটির হাঁড়ি পাতিল, খেলনা সব কিছুর কদর ছিল গ্রামগঞ্জে ও শহরের বাজারে। ছিল জমজমাট ব্যবসা। কিন্তু এখন সংসার চালানোই দায় কুমারদের। আগে যেরকম চলেছে ওরকম তো আর চলছে না। এটা ছাড়া তো আমাদের কোনো কিছু করে না। এটা আমাদের ব্যবসা চললেও করতে হবে, না চললেও করতে হবে। মাটি পাওয়া যায় না এবং ব্যবসা বাণিজ্য সেভাবে বেচা কিনাও কমে যায়। শত শত বছরের এ ঐতিহ্য কষ্ট করে হলেও ধরে রাখতে চান অনেকে। কিন্তু অনিশ্চিত এই পেশাতে আসতে চায় না নতুন প্রজন্ম। আপাতত কর্ম করছি, খাচ্ছি। আমাদের এদের লেখাপড়া, ছেলেপেলা এই সেই খুব অসুবিধা হচ্ছে। সারা বছর তো আমরা মাটিতে ওই এক জায়গা থেকে তুলতে পারি না, কারণ বন্যা আসে বা বৃষ্টির জল আসে, তখন ওইটা প্লাবিত হয়ে যায়। হাঁড়ি পাতিলের চাহিদা কমলেও মাটির তৈরি বিভিন্ন শৌখিন পণ্যগুলোর কদর রয়েছে বাজারে। কিন্তু রাজশাহীর মাটি সেসব পণ্য তৈরির জন্য উপযুক্ত নয়। তাই কিছু পণ্য আমদানি করে ব্যবসা করছেন কেউ কেউ। হাঁড়ি টাড়ি এগুলো বানানো হয় হাতানি, এসব বাড়িতে বানানো হয়, কিন্তু কাপ, প্লেট, মগ, ডিনার সেট, থাল, গ্লাস ওগুলো বাহির থেকে আসে। আমার এই মাটির অত ভালো হয় না। আধুনিকতার ছোঁয়া আর নানা সংকটে হারিয়ে যেতে বসা এই শিল্পকে ধরে রাখতে সরকারের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতায় মৃৎশিল্পে আগ্রহীদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার আশ্বাস বিসিকের কর্মকর্তার। মৃৎশিল্পেটা যে একটা আধুনিকতার ছোঁয়া দেওয়া যায়, সেই ধরনের প্রশিক্ষণ নিয়ে যদি কেউ রাজশাহীতে এই ধরনের মৃৎশিল্প গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে আমরা আমাদের ডিজাইন সেন্টারে প্রশিক্ষণের জন্য তাদেরকে আমরা পাঠাও, এই সহায়তাও আমরা তাদের দিতে পারি। মৃৎশিল্প কেবল জীবিকার মাধ্যম ছিল না, এটি রাজশাহীর সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতীক। সরকারের উদ্যোগ ও সহায়তা ছাড়া এই ঐতিহ্য একেবারে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা মৃৎশিল্পীদের। আলতাফ হোসেন, সময় সংবাদ, রাজশাহী। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের ভোগান্তি কমেছে। তবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বেড়েছে। নিয়ন্ত্রণ না থাকার সুযোগে নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে ছোট বড় যানবাহন চলাই এর মূল কারণ বলছেন চালক যাত্রীরা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, জানায় হাইওয়ে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। এ যেন নিয়মভঙ্গের মোহরা। মহাসড়কে সাইনবোর্ডে লেখা উল্টো পথে চলাচল নিষিদ্ধ। বাস্তবে হালকা যানবাহনের চালকরা নিয়ম অমান্য করে উল্টো পথে মহাসড়কে উঠে আসছেন। এতে নিয়মিত যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এছাড়া মহাসড়কের ওপরে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে ঢাকা রংপুর মহাসড়ক হয়েছে প্রশস্ত, যেখানে দ্রুতগতির যানবাহনের জন্য রয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। তবে বগুড়া অংশে এই মহাসড়কে আইন অমান্য করে রিক্সা, অটোরিকশা, সিএনজি ও বটবটি, নসিমনের মতো হালকা বাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 72টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 81 জনের। হাইওয়ে পুলিশ মহাসড়কটির 16টি স্থানকে দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ঢাকা রংপুর অংশে 13টি ও বগুড়া নাটোরে 3টি স্পট।
বাসের পাশেই নামে দিতে হয়, তাছাড়া প্যাসেঞ্জার শোনে না। যাত্রীরা লিয়ে আসে তারপর আসি আমরা আনে থাকলে তারা এসে টাইনে উল্টা জলটা দিয়ে বাজার দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা দিয়েছে ৪,৭৩৬টি। জরিমানা আদায় হয়েছে প্রায় ২,৬,৬৭,৯৭৫ টাকা। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানায় হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতিতে যারা গাড়ি চালায় তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতেছে এবং চালকদের সচেতনতা এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে লেনগুলো তৈরি করা হয়েছে 3 হুইলারের জন্য, সেই লেনগুলোতে বাস ট্রাক এগুলো দাঁড়িয়ে আছে। মূল লেনে যখন এই 3 হুইলারগুলো যাচ্ছে, বাস ট্রাকে যারা আছে চালকরা তারা দোষারোপ করছে আমরা কেউই কোনো আইন মানছি না। সাধারণ যাত্রীদের দাবি চালকদের দক্ষ করে তোলার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে যাত্রীদের গন্তব্য নিরাপদ করা হোক। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। অতিরিক্ত পানির চাপে পদ্মার তাণ্ডব, একের পর এক ভিটামাটি হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এদিকে নদীটি টইটুম্বুর থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 11,000 পরিবার গত 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। প্রশাসন বলছে নদী ভাঙন রোধে জরুরি ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপে টালমাটাল পদ্মা। একের পর এক ভাঙছে তীর, নদীর পেটে ভিটেমাটি ও গাছপালা। বাড়িঘর হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে পদ্মায় পানি বাড়া কমা যে অবস্থাতেই থাকুক, ভাঙনের মাত্রা তীব্র। সাজানো ঘরবাড়ি নদীতে চলে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে কোনো মতে সংসার পেতেছেন অনেকেই। নদীর টইটুম্বুর থাকায় গত 1 মাস ধরে পানিবন্দী এই 2 উপজেলার প্রায় 11,000 পরিবার। বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে ভোগান্তির চরমে। একটা বাড়ি আসলে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, আবার এই বাড়িটাকে গোটা করতে অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার আছে। এদিকে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মাপাড়ের খেয়াঘাটগুলো। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের, এমনকি একটি ডাবেরও টোল দিতে হচ্ছে। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে, একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। কিছুদিন আগে হয়তো 30 টাকা নিত, এখন তো 40 টাকা নাই। যতগুলা সিরিয়াল করবেন, যতগুলা খাদ্য আছে সব কিছু পয়সা নাই। যাত্রী হয়তো একটা নৌকাতে 100 পারবে, কিন্তু যাত্রীর জন্য বসত দূরে দাঁড়িয়ে থাকারও অসম্ভব। এটা আমাদের অত্যন্ত একটা জানের ভয়াবহ। উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। গত 1 মাসে পদ্মার ভাঙনে জেলায় 1.5 শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁয় আঞ্চলিক হাঁস প্রজনন খামারে বছরে 1.5 লাখ বাচ্চা উৎপাদন হলেও বেশিরভাগ বড় খামারিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। ক্ষুদ্র খামারিরা জানান সিন্ডিকেটের কারণে তারা চাহিদা মতো বাচ্চা কিনতে পারছেন না। অভিযোগ অস্বীকার করে জনবল ঘাটতির কারণে সেবা ব্যাহত হওয়ার দাবি কর্তৃপক্ষের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। দেশীয় খাকি ক্যাম্বেল, পেকিং, মাসকবি জাতের হাঁস পালন করে প্রথমে ডিম উৎপাদন, পরে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানো হয়। 2000 সালে নওগাঁর সান্তাহার মোড়ে 30 বিঘা জমির উপর গড়ে তোলা হয় সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার। রয়েছে 4000 হাঁস রাখার জন্য 8টি শেড। এসব শেডে হাঁস লালন পালন করে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা হয়। সরকারি মূল্য ধরা হয়েছে প্রতিটি সাদা ক্যাম্বেল 40 ও পিকিং দেশীয় হাঁসের বাচ্চা 25 টাকা। তবে ক্ষুদ্র খামারিদের অভিযোগ, বড় খামারিদের সিন্ডিকেটের কারণে তারা চাহিদা মতো বাচ্চা কিনতে পারছেন না। এমনকি সরকারি রেকর্ডে না তুলে অবৈধভাবে লেনদেনেরও অভিযোগ তাদের। বাচ্চা চাইলেই কয় বুক হয়ে গেছে, 3 মাস পরে লাও, বুঝছেন। অথচ দাম 20 টাকা বেশি দিলে, 10 টাকা পার পিস বেশি দিলে বাচ্চা মিলা ওরা আমাদের চাইতে ওরা নিয়ে যায়। সরকারের রিসিট ছাড়া অতিরিক্ত মূল্যে বাচ্চাগুলো বাইরে বিক্রি করে। এতে আমরা ক্ষতিগ্রস্ত। তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা, এলাকায় কোনো উদ্যোক্তা তৈরি হচ্ছে না। এদের যে একটা চক্রান্ত আছে বা এদের যে একটা দল আছে,
ওদের সাথে যোগাযোগ করলে আপনি প্রতিদিন বাচ্চা পাবেন, সমস্যা নেই। অভিযোগ অস্বীকার করে জনবল ঘাটতির কারণে সেবা ব্যাহত হওয়ার দাবি কর্তৃপক্ষের। পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এটা পোস্টটা 1 বছর ধরে খালি আছে। যদি এই পদটা পূরণ করা হয় তাহলে আমাদের খামারের যে কাজটা, নিয়মিত যে কাজ, প্রোডাকশন এবং বাচ্চা বিতরণের যে মানে অ্যাক্টিভিটিসটা, এটা আমরা আরও সুষ্ঠুভাবে করতে পারবো। একটা বাচ্চা নিলেও আমরা এখানে বাচ্চা দেওয়ার চেষ্টা করি আর কি। তবে অল্প সংখ্যক নিলে আমাদের যে ডেলিভারি ডেট আছে, মানে সপ্তাহেতে 4টা দিন আমাদের বাচ্চা ডেলিভারি হয়, এই ডেটগুলোতে অল্প সংখ্যক নিলে সকাল সকাল আসলেই পায়। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামারে বার্ষিক বরাদ্দ 80 লাখ টাকা। প্রতি বছর এ খামারে ডিম উৎপাদন হয় 3,60,000 ও বাচ্চা উৎপাদন হয় প্রায় 1.5 লাখ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 128, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রাজশাহী বিভাগে বায়ুর মান 96, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 90। সিলেট বিভাগে বায়ুর মান 53, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। খুলনা বিভাগের বায়ুমান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94। বরিশাল বিভাগে বায়ুমান 67, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 90। রংপুর বিভাগের বায়ুমান 93, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 77, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 53 আর সবচেয়ে খারাপ ঢাকায় 128। দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় জামায়াত নেতাসহ 3 ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন সিংড়া ইউপি সদস্য সোনা মিয়া, ইউপি সদস্য মফিজুল হক এবং ইউপি সদস্য ও জামায়াত নেতা ওহিদুজ্জামান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন তাদের ফুল দিয়ে দলে বরণ করে নেন। বিএনপিতে যোগ দেয়া ইউপি সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুজ্জামান বলেন, 2012 থেকে 17 সাল পর্যন্ত তিনি সিংড়া ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে তাকে ওই ইউনিয়নে দলটির সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। দেশের বাইরের খবর। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। জাতিসংঘের সাধারণ পরিষদের দেয়া ভাষণে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে কাতারের আমির অভিযোগ করে বলেন, হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলের হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা মাত্র। একই দিন গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 36 জন। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যখন গাজা যুদ্ধ বন্ধে চলছে তুমুল তর্ক বিতর্ক, তখনও অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের নৃশংসতার বলি হচ্ছেন ফিলিস্তিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে দখলদারদের অভিযানে নিহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জ্বালানি সংকটের কারণে কয়েকদিনের মধ্যেই অবরুদ্ধ এলাকার হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ হয়ে যেতে পারে। এতে রোগীরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই দিন জাতিসংঘের 80তম অধিবেশনে গাজা যুদ্ধ বন্ধে বরাবরের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা, ন্যায় বিচার, মানবতা, এমনকি পৃথিবীকে সুরক্ষিত করার জন্য সকলের একসঙ্গে কাজ করা সম্ভব বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা
স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার শামিল। ভাষণে ট্রাম্প গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে হবে, হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। চলমান সংঘাতকে উস্কে দেওয়ার জন্য এ সভার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এতে হামাস সন্ত্রাসীরা তাদের ভয়াবহ নৃশংসতার জন্য বিশাল পুরস্কার পেয়ে যাবে। সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অংশ নেন কাতার, জর্ডান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা। আলোচনাটি সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলও শিগগিরই আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের এই তালিকায় নাম উঠেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোরও। ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান তবে তাকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের অধিবেশনে বক্তব্য দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, চলতি মাসের শুরুর দিকে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা ছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা। মৌসুমী সাথী, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদ মানেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যস্ত কূটনীতি, কড়া নিরাপত্তা আর স্থবির ট্রাফিক। এবার সেই চিত্রেই ধরা পড়ল এক ভিন্ন রং। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে রাস্তায় থামালেন পুলিশ, কারণ তখন পার হচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর। হালকা হাসি আর কৌতুকের ছোঁয়ায় মুহূর্তটি রাজনীতির চাপা পরিবেশও এনে দেয় কূটনীতির মজাদার দিক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই নিউ ইয়র্কে এক ভিন্ন আমেজ। বিশ্বের শীর্ষ নেতাদের আসা যাওয়া, ব্যস্ত কূটনৈতিক আলোচনার ভিড়, সর্বোচ্চ নিরাপত্তার কারণে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়ে। শহর জুড়ে তখন সাধারণ মানুষের পাশাপাশি যানজটে আটকে যান রাষ্ট্রপ্রধানরাও। এবার সেই অভিজ্ঞতা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এক পুলিশ কর্মকর্তা তাকে ফুটপাতে দাঁড় করিয়ে রাখলেন, কারণ চলতি পথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। ঘটনাটি যেভাবে ক্যামেরায় ধরা পড়লো তাতে রাজনীতির চাপা টানাপোড়েনের ভেতর এক টুকরো হালকা হাসির খোরাক জাগলো। স্থানীয় সময় সোমবার ম্যাক্রো যখন ফরাসি প্রতিনিধি দল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে থামিয়ে দেন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা তাকে বলেন তিনি দুঃখিত, এই মুহূর্তে সব থমকে আছে একটি গাড়ি বহরের জন্য। এ সময় ম্যাক্রো হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি যদি গাড়ি বহরটা না দেখে থাকেন তাহলে তাকে রাস্তা পার হতে দিতে। এই রসিকতার মধ্যেই লুকিয়ে ছিল কূটনীতিকের সহজাত কৌশল, সংকটের মধ্যেও কৌতুক দিয়ে পরিবেশ হালকা করার চেষ্টা। রাস্তা পার হতে না পেরে ফুটপাতে আরো এক ধাপ এগিয়ে ম্যাক্রো ফোন করলেন ট্রাম্পকে। ফোন ধরতেই মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেন তার জন্য সবকিছু বন্ধ হয়ে রয়েছে। এ সময় দুই নেতার মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। আলোচনায় স্থান পায় গাজার মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ অধিবেশনের মতো মঞ্চে সাধারণত শোনা যায় কঠিন কূটনৈতিক ভাষণ, কড়া সমালোচনা, কিন্তু এই ছোট্ট ঘটনাটি দেখালো আন্তর্জাতিক রাজনীতির পেছনেও রয়েছে মানবিক রসিকতা। ট্রাফিকের ভোগান্তি কিংবা নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ হওয়া, এসব যন্ত্রণা কেবল সাধারণ মানুষের নয়, রাষ্ট্রপ্রধানদেরও। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। এশিয়া কাপের বিগ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সবথেকে শক্তিশালী দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছে ম্যান ইন ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র 1 জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলবো, ভারতের ভুলের অপেক্ষায় থাকবো, এভাবেই ম্যাচ জেতা যায়।
বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে, টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়, তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। আমরা বাংলাদেশকে সম্মান করি, তারা এখন টি-20তে উন্নতির পথে আছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে, তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেক দিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য করে দিতে পারে ফিল্ডিং। দুবাই আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। ভারতকে হারাতে হলে বাংলাদেশকে টেনে আনতে হবে দীর্ঘ 6 বছর আগের দিল্লি স্মৃতি। সেই দিল্লি স্মৃতি দুবাইতে যদি পুনরাবৃত্তি করতে পারে, তাহলেই লিটন কুমার দাসের দল হারাতে পারবে আনবিটেন টিম ইন্ডিয়াকে। এবং তা যদি করে দেখানো সম্ভব হয়, তাহলে এবারে টুর্নামেন্টে হট ফেভারিটের সিটে বসবে টিম টাইগার্স। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় ইউনুস বৈঠক। এলডিসির উত্তরণ মসৃণ করতে ডব্লিউটিওর সমর্থন কামনা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ভিন্নমত, সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থাকে পাশ কাটিয়ে সংশোধন ভয়ঙ্কর নজির তৈরি করবে বলে সতর্কবার্তা। এবং ভয় জাগাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে একদিনে রেকর্ড মৃত্যু 12। মশার কামড় থেকে বাঁচতে হরহামেশাই কয়েল জ্বালাচ্ছেন সাধারণ মানুষ। শ্বাসকষ্ট সহ বাড়ছে নানা রোগের সংখ্যা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল দৌলনা। ধন্যবাদ রাইসা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।